ধ্রুবর চোখ মারাত্মক লাল হয়ে আছে, যে কোনো মুহূর্তে ও তোফাজ্জলকে। ধ্রুব রেগে অদিতির দিকে তাকালো। অদিতি ততক্ষণে কেঁদে ফেলেছে। ফাহিমা চেঁচানো শুনে দৌড়ে এলেন বাইরে। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ধ্রুব নিজেকে শান্ত করলো। শুধুমাত্র অদিতির চোখের পানি দেখে, শুধু অদিতির বাবা বলে ও নিজেকে ছোট করে বলল, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঙ্কেল। আপনি রাগের মেজাজে আছেন। আমরা বসে কথা বলি প্লিজ। তোফাজ্জল থামলেন, শান্ত চোখে ধ্রুবকে দেখলেন, পরে সাফ সাফ জানিয়ে বললেন, তুমি আজকে এই গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে। তোমার ব্যাগপত্র গুছাও। ধ্রুব এবার যেন মারাত্মক অধৈর্য হলো। অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো দু কদম, বলল, আঙ্কেল আমি এক্সপ্লেন করব সব, প্লিজ। আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। অদিতি শুধু তাকিয়েছিল ধ্রুবর দিকে। ধ্রুব যে জীবনেও কারো কাছে মাথা নত করেনি, কাউকে অনুরোধ করে কিভাবে শেখেনি, আজ অদিতির জন্য ও কারো সামনে মাথা নত করলো। অদিতি এসব দেখার আগে কেন ধ্রুবকে রাগ দেখিয়ে চলে যেতে বলল না? কেন ধ্রুবকে নিজের লাইফে আসার জন্য লাই দিল? আজ বড্ড আফসোস হচ্ছে অদিতির। অপরাধ বোধে অদিতির গা জ্বলে উঠলো যেন। ও মাথা নাড়িয়ে টলমলে চোখে চেয়ে বিড়বিড় করতে লাগলো, চলে যান ধ্রুব, চলে যান। আর কত আমার অপমান সইবেন? ধ্রুব অদিতির বারণ শুনলো না, ওর দিকে তাকালো না, বরং তোফাজ্জলের কাছে এগিয়ে এসে কাতর গলায় বলল, এই বেগ ইউ আঙ্কেল, জাস্ট 2 মিনিট। তোফাজ্জল চোখ বন্ধ করে শ্বাস ছাড়লেন। ধ্রুবর দিকে আর একবারের জন্য তাকালেন না। পেছন ফিরে শান্ত গলায় স্রেফ বললেন, তোমার কাছে আর 10 মিনিট টাইম আছে। 10 মিনিট পরে তোমার মুখ আমি এই গ্রামের কোথাও দেখতে চাই না। তোফাজ্জল চলে গেলেন ঘরে। ঘরে ঢুকেই দরজায় খিল তুলে দিলেন। অদিতি জানালার পাশে দাঁড়িয়ে ছিল। বাবা আসতে দেখে ও ঘরে ঢুকে গেল। নিজের ঘরে ঢুকেও জানালার পাশে পর্দা সরিয়ে তাকালো বাইরে। অদিতির চোখ টলমলে, কান্নায় ভেসে যাচ্ছে ওর দুই চোখ। কি থেকে কি হয়ে গেল আজ? ধ্রুব অদিতির বিয়ের কথা থেকে এখন এসব। এটা কি কোনোভাবে দুঃস্বপ্ন হতে পারে না? ধ্রুবর মন থেকে অদিতির বাবার করা অপমান কি অদিতি কোনোভাবে মুছে ফেলতে পারে না? ধ্রুব তখন হতাশ হয়ে সেভাবে দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ উত্তপ্ত। রাগের মাথায় ভেতরটাও ফাটছে। সুমন তার দিকে তাকিয়ে বিচ্ছিরি হেসে চলে গেল। ধ্রুব অদিতির দিকে তাকালো। অদিতির কান্না ভেজা চোখ ধ্রুবর ভেতরটা অব্দি নাড়িয়ে ফেললো। ধ্রুব চোখ নামিয়ে ফেললো। ওর এতদিনের প্ল্যান, এতদিনের অভিনয় সব মুহূর্তেই জলে গেল। অদ্বিতীয় বোধহয় আর ধ্রুবর পাওয়া হলো না। সেই দিনই ধ্রুব নিজের ব্যাগপত্র নিয়ে ঢাকার দিকে রওনা দিল। শেষবারের জন্য অদিতির সঙ্গে দেখা করতে পারলো না। অদিতির কান্না ভেজা মুখ দেখেই ফিরে যেতে হলো ওকে খালি হাতে। বাস চলছে নিজের গতিতে। লক্ষ্মীপুর টু ঢাকার বাস। শারীরিকভাবে ভাঙাচোরা, লাইসেন্স বাতিল করা হয়েছে অনেক আগেই। কিন্তু তখন হুটহাট অন্য কোনো বাসের টিকিট না পেয়ে সেটাই কিনে উঠেছে ধ্রুব। দুটো সিটের টিকিট কিনেছে, ওর পাশের সিটটা সহ। রাগ ওর মাথার ভেতরটা আপাতত দপদপ করছে। কেউ পাশে বসলে তাকেও খুন করতে দ্বিধা করবে না ধ্রুব। এমন ভয়াবহ রাগ জমে আছে মাথায়। ধ্রুব বাসে উঠে বাসটা লক্ষ্মীপুরের গণ্ডি পেরোতেই ধ্রুবর ভেতর থেকে বড় এক দীর্ঘশ্বাস বেরোলো। ধ্রুব জানালার বাইরে পথের দিকটাতে চেয়ে দেখতে দেখতে বিড়বিড় করলো, ইউ মেড ধ্রুব ইয়ামিন আ বিগ লুজার অদিতি। নাও ইউ গুড সেলিব্রেট, রাইট? সেলিব্রেট বিকজ ধ্রুব এখন তোমার থেকে তোমার কেউ না। হি ইজ নো ওয়ান, জাস্ট আ লুজার। বাস অনেকটা পথ পেরোতেই ধ্রুবর ফোনে ইমনের কল এলো। তখন সকালের দিকে হুট করে কল কেটে দেওয়ায় ইমন বুঝতে পেরেছে গন্ডগোল তো কিছু একটা হয়েইছে। ইমনের কল পেয়ে ধ্রুব মাথা সচল হলো। ও কল রিসিভ করে কানে ধরলো। ওপাশে ইমন কল ধরতে চেঁচিয়ে উঠলো, ওই, কল ধরোস না কেন আমার? গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুর লগে গাদ্দারি করো? ধ্রুব ইমনের ওসব ফাজলামি কানে না তুলে উল্টো ইমনের উপরে চেঁচিয়ে উঠলো, আগে তুই আমারে অ্যান্সার দে। সুমনের কাছে আমার অদিতির পার্সোনাল ছবি কিভাবে গেল? ইমন খাচ্ছিল। ও খাওয়া থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে এই সুমনটা আবার কে? ধ্রুব পরিচয় দিল পুরোটা, সঙ্গে সেদিনের বিচারের কথাগুলোও বলে। আজকে সকালের পুরো ঘটনার শর্টকাটে বিবরণ দিল। সব বলা শেষে ধ্রুব এবার রাগ জেদ নিয়ে বলে গেল, অদিতির গ্রামের একটা লোক আমাকে জানেও না ভালোভাবে। হি টার্নস আউট টু আই স্পাই। ওর কাছে আমার আর অদিতির। ধ্রুব থামলো। রাগ মাথায় এতটা চড়ে আছে যে বাকি বলতেও পারছে না। ইমন ভুরু কুচকালো, সন্দেহ নিয়েও বলল, তোর আর অদিতির? ধ্রুব হতাশ শ্বাস ফেলে।
চোখ উল্টে উত্তর দিল, আমাদের হাক করার ছবি আছে ওর কাছে। অ্যান্ড দিস বাস্টার ছবিগুলো সোজা ব্লাস্ট করেছে অদিতির বাবার সামনে। পুরো প্ল্যান রুই করে ফেলেছে ব্লাডি। আমি ওকে খুন করে ফেলবো ইমন, ট্রাস্ট মি। ইমন হুট করে অবাক হয়ে শটান দাঁড়িয়ে গেল, বলল, হোয়াট? ছবিগুলো ওই পোলা পেল কিভাবে? ধ্রুব রেগে বাম হাতের আঙ্গুল কপালে চুলকাতে চুলকাতে বলল, সেটা আমি কিভাবে জানবো? ওই সময় ওই রুমে আমি আর তুই ছিলাম। ইমন ধ্রুবর বলার ইঙ্গিত দুটোই ধরে ফেললো, ভুরু উঁচু করে সঙ্গে সঙ্গে নিজের দিক পরিষ্কার করে বলল, ভাই কসম আমি ছবি তুলিনি। আমার সামনে দুটো মানুষ লুতুপুতু করছে, এইসব দেখেই তো আমার শরম লাগে। ইমনের এই মুহূর্তে করা মজা ধ্রুবকে বিরক্ত করলো। ধ্রুব চোখ মুখ কুঁচকে বলল, ফাজলামো কমা। লিসেন, আমি ঢাকা আসছি আজ। আই অ্যাম শিওর ছবিগুলো ওই ছেলেগুলোই লিক করেছে। তুই এখন ওদের কাছে যাবি, আমি অ্যাড্রেস মেসেজ করছি। তোর কাজ হচ্ছে তুই খবর বের কর ওই ব্লাডি রাস্কেল গুলোর মুখ থেকে। বাকিটা আমি এসে দেখে নেব। ইমন মাথা নেড়ে সায় দিল। তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, আর অদিতি, ও ঠিক আছে? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, ইয়াহ, শি ইজ সেফ, বাট আই অ্যাম ইন ডেঞ্জার। তুই যা বলছি ওগুলো কর আগে। ইমন ধ্রুবর আতঙ্ক ওর চিন্তা বুঝে এবার আর ফাজলামো না করে নরম গলায় বলল, ওকে ওকে, দেখছি আমি, তুই সাবধানে আয়। অদিতি বারবার ধ্রুবকে কল দিচ্ছে। বাসের মধ্যে ধ্রুব ওই কল কেটে দিচ্ছিল বারবার। রাগে ধ্রুব তখনও স্বাভাবিক হচ্ছে না। অদিতি শেষ পর্যায়ে দিশেহারা হয়ে মেসেজ করলো, ধ্রুব আল্লাহর রস্তে কলটা রিসিভ করুন প্লিজ। ধ্রুব মেসেজ দেখলো, তারপর মেসেজ বার থেকে সেটা সরিয়ে থম হয়ে বসে রইলো। অদিতি আবার কল করলো, কেটে দিল ধ্রুব। এই পর্যায়ে অদিতি মেসেজ করলো, আই অ্যাম সরি। আমার বাবার অপমানের শাস্তি আমাকে কেন দিচ্ছেন ধ্রুব? আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম, করিনি আমি? ধ্রুব এবারের যাত্রায় ফোন হাতে মেসেজ সিন করলো। অদিতি সিন করেছে দেখে সঙ্গে সঙ্গে আবার কল করলো ধ্রুবকে। ওপাশ থেকে ধ্রুব কল রিসিভ করে কোনো ভনিতা না করে সেভ বলল, কি বলবে বলো। অদিতি কান্না আটকে ব্যাকুল গলায় বলল, আপনি ঠিক আছেন তো ধ্রুব? ধ্রুব নিজের রাগ সামলে উত্তর দিল, আই এম ফাইন। অদিতি আবারও বলল, সবকিছুর জন্য আমি সরি ধ্রুব। ধ্রুব এবার নিজের রাগ সম্বরণ না করতে পেরে চেঁচিয়ে উঠল, অদিতি, হোয়াট সরি? তোমার বাবা আজ আমাকে অপমান করেছে, আই এম ফাইন উইথ দ্যাট, ট্রাস্ট মি। কিন্তু উনি তোমাকে কেন নোংরা বলে? কে দিয়েছে ওনাকে সেই রাইট? হু? অদিতি বোঝানোর চেষ্টা করলো, আব্বা জানতেন না ওটা আমি। ধ্রুব আবার চেঁচিয়ে উঠলো, জানেন না? তাহলে একটা মেয়েকে নিয়ে এমন কথা বলার অধিকারও ওনার নেই। কিন্তু ওটা যদি তুমি নাও হতে, অন্য কোনো মেয়ে হতো, মেয়ে তো হতো। উনি কিভাবে বললেন এসব? আই ক্যান্ট বিলিভ। অদিতি থেমে গেল। ধ্রুব দাঁত খিচে বলে গেল, ইউ নো হোয়াট, তোমার বাবা একজন আস্ত সেলফিশ মানুষ। উনি ওনার সম্মান গৌরবের কাছে অন্ধ হয়ে গেছেন, লিটারালি। আর তুমি তোমার সেই বাবার জন্য আমাকে সাফার করাচ্ছ। অদিতি এসব শুনে তবদা খেয়ে গেল। ও বলল, আব্বা সেলফিশ নন, পরিস্থিতি এমন। ধ্রুব এবার চূড়ান্ত বিস্মিত হয়ে বলল, ফর গড সেক, তুমি এখনো তোমার বাবাকে ডিফেন্ড করে যাচ্ছ? ধ্রুব ভুল ভাবছিল। অদিতি সঙ্গে সঙ্গে বোঝার ভঙ্গিতে বলল, আমি কাউকেই ডিফেন্ড করছি না ধ্রুব, আপনি আমাকে ভুল ভাবছেন। ধ্রুব অদিতির এইসব পক্ষ নিয়ে কথা বলাতে কথা এবার বিরক্ত হতে শুরু করলো। ধ্রুব নিজের রাগটুকু অদিতির সামনে প্রকাশ করতে চাইলো না। ও স্রেফ চাপা গলায় বলল, অদিতি ফোন রাখো। অদিতি অবাক কিছু বলতে চাইলো, আপনি। ধ্রুব এবার চাপা গলায় নরম থাকার ভান করে বলল, আই সেড ফোনটা কাটো। আমি তোমার এসব পক্ষ ধরে কথা বলা জাস্ট নিতে পারছি না। অদিতি হতভম্ব হয়ে শুনে গেল ধ্রুবর কথা। পর মুহূর্তে ওর চোখ টলমল করে উঠল। এমন আচরণ করলো তো ধ্রুব? ঠিক আছে। ও আস্তে করে কলটা কেটে দিল। কল কেটে ফোনটা রীতিমতো বিছানার উপর ছুঁড়ে ফেলে দু হাতে মাথার চুল খামচে বিছানায় বসে গেল। ধ্রুব ওর সঙ্গে এমন করে কথাগুলো কেন বলল? এখানে ওর দোষ কোথায়? ধ্রুবকে অদিতির বারবার মানা করেছে, তারপরও কেন থাকলো ওর বাড়িতে? ও তো ধ্রুবকে কোনো আশা দেয়নি। অদিতির বারবার মনে পড়ছে ধ্রুবর সঙ্গে তোফাজ্জলের দেওয়া আচরণগুলো। দিলটা ছিঁড়ে যাচ্ছে সেসব মনে করে। কিন্তু কিন্তু এসবে ওর এত খারাপ লাগবে কেন? ওরা তো প্রেম করছে না, তবে কিসের অদিতির এত দায়বদ্ধতা? ও ধ্রুবকে নিজের জায়গা থেকে বারবার সতর্ক করেছে, তবুও সে থেকেছে, অপমান সহ্য করেছে। এখানে অদিতির দোষটা কি? আর তোফাজ্জলের এই রূপ তো অদিতি জানতোই, এমনটা হবে সেটাও জানতো। ধ্রুবকে কি বলেনি ও সেসব?
এখন ধ্রুব কিসের এত রাগ, এগ্রেসিভ আচরণ দেখাচ্ছে? অদিতি ভাবতে পারছে না, হঠাৎ নিজের ভাবনার এসব দ্বন্দ্বের মাঝে ওর দরজায় ডাক পড়লো, এই অদিতি খেতে আয়। অদিতি থামলো, চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় বলল, তোমরা খেয়ে নাও, আমি একটু ঘুমাবো। ফাহিমা আর ডাকাডাকি করলেন না। গত রুতার মেয়েটা একটুও ঘুমায়নি, সারাক্ষণ কেমন অন্যমনস্ক হয়ে থেকেছে। বাড়িতে এতগুলো ঝামেলা হয়ে গেল, এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনি চলে গেলেন। অদিতি বিছানার উপরে মাথা রেখে শুয়ে পড়ল, বালিশ ভিজে গেল তার চোখের জলে। দুপুর গড়িয়ে বিকেল হতেই অদিতির ফোনটা বেজে উঠল। ও দুহাতে চোখ মুছতে মুছতে উঠে বসলো। ফোন হাতে নিয়ে দেখে তানিয়ার কল। এমন মুহূর্তে তানিয়ার ফোন পেয়ে অদিতি থামলো কিছু সময়ের জন্য। ও কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে তানিয়া অস্থির গলায় বলতে লাগলো, অদিতি, ধ্রুব ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমরা এই মুহূর্তে ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই কি আসবি? অ্যাক্সিডেন্ট? পুরো কথা শুনে থ হয়ে গেল অদিতি। সে ফোনটা আবার সামনে নিয়ে নাম্বার দেখলো। কয়টা বাজে? 1 ঘন্টা হয়েছে ধ্রুবর সঙ্গে কথা হয়েছে, এই 1 ঘন্টার মধ্যে অ্যাক্সিডেন্ট? অদিতি হতভম্ব হয়ে বলল, তুমি মজা করছো নাকি? তানিয়া, আমি মজার মুডে নেই, আমার লাইফে এমনিতে অনেক ঝামেলা চলছে। তানিয়া এবার অধৈর্য হয়ে বলল, তোকে আমি ছবি পাঠাচ্ছি, ভাইয়ার অবস্থা খারাপ, আই ডোন্ট নো কি হবে সামনে, তুই আয় প্লিজ। অদিতি কেঁপে উঠল, চট করে কম্পিত হাতে ফোন কান থেকে নামিয়ে ছবি দেখলো। ছবিতে ধ্রুবর পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে, চোখ দুটো নিভু নিভু, কপাল ফেটে গেছে একপাশে। অদিতির বুক আচমকা ধক করে উঠল। ও সম্পূর্ণ শরীর যেন ঠান্ডা হয়ে গেল। মুখে হাত চেপে উঠে দাঁড়িয়ে গেল। তানিয়া ততক্ষণে কল কেটে দিয়েছে। অদিতি দাঁড়িয়ে আছে, ওর তখনও স্থির হয়ে ছবি দেখছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিশ্বাস হচ্ছে না ছবিগুলো ধ্রুবর। ধ্রুব, আজ ধ্রুবর যদি কিছু হয়ে যায়, অদিতি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবে না। সারা জীবন এই অপরাধবোধ বয়ে বেড়াতে হবে। আর তাছাড়া সে নিজেও মরে। এরপরেরটুকু আর ভাবে না অদিতি। তাড়াহুড়ো করে ফোন বিছানায় ফেলে ব্যাগ গোছাতে লাগলো। ব্যাগ গোছাতে গোছাতে ফাহিমাকে সজোরে ডাকতে লাগলেন। ফাহিমা ডাক শুনে দৌড়ে অদিতির রুমে এলেন। অদিতি তখন পুরো রুম এলোমেলো করে দৌড়ে দৌড়ে ব্যাগ গুছাচ্ছে, পাগলের মতো লাগছিল তাকে। ফাহিমা পুরো রুমে একবার চোখ বুলিয়ে অবাক হয়ে অদিতির দিকে তাকিয়ে বললেন, কই যাচ্ছিস তুই? অদিতি ব্যাগ এলোমেলো ভাবে কাপড় ঢোকাতে ঢোকাতে অস্থির গলায় বলল, ঢাকায় যাচ্ছি। ফাহিমা অবাক হয়ে বললেন, আজ কেন, তোর না পরশু যাওয়ার কথা? অদিতি থামলো, তবে কিছু না ভেবেই তৎক্ষণাৎ জবাব দিল, আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভীষণ খারাপ, আমার যাওয়াটা দরকার মা। আব্বা কোথায়, আব্বাকে বুঝিয়ে দিও। ফাহিমা বললেন, তোর বাপ তো বাজারে গেছে, আসবে রাতে, কাল যা তাহলে, ফ্রেন্ডই তো। অদিতি এবার ধীরে পিছন ফিরে তাকালো ফাহিমার দিকে, টলমলে চোখে ভাঙা গলায় বলল এটুকু, ওর কিছু হলে আমি মরে যাব মা, আমার যাওয়াটা দরকার। ফাহিমা ভুরু কুঁচকালেন। অদিতির এমন পাগল পাগল অবস্থা দেখে সন্দেহ নিয়ে বললেন, ফ্রেন্ডটা কে শুনি? অদিতি থমকে গেল, কি উত্তর দিবে এখন? ফাহিমার প্রশ্নের জবাব যে ওর কাছে নেই। অদিতি কখনো চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে না, তেমনি আজও পারেনি। ও দৃষ্টি লোকাতে লোকাতে জবাব দিল, আমার ক্লোজ ফ্রেন্ড মা, নাম জান্নাত, আসিমা। আব্বাকে বুঝিয়ে দিও তুমি প্লিজ, আমি পৌঁছে কল করব। ফাহিমা মেয়ের দিকে তখন অবাক হয়ে চেয়ে রইলেন। অদিতি দরজা খুলে দৌড়ে বাড়ি থেকে বের হলো। ধ্রুবকে ডাক্তার চেক আপ করে দেখছিল, ধ্রুবর কপাল বেশি ফেটেছে, সেলাই লাগবে। আপাতত ধ্রুবর স্যালাইন চলছে। রুমের বাইরে ইমন ও ধ্রুবর 3 ইডিয়েটের দল অস্থিরভাবে পায়চারি করছিল। পাশেই তানিয়া বসে আছে, তাকে খবর দিয়েছে ইমন, যেন ওর মাধ্যমে অদিতিকে টেনে বাড়ি থেকে এখানে আনা যায়। অনেক হয়েছে এদের ঝগড়া বিবাদ, এবার যদি অদিতি ধ্রুবর অসুস্থতা দেখে একটু বলে। পাষাণ মেয়ে, 4 আনা নেই গায়ে শক্তি, অথচ আস্ত এক ধ্রুবকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। সাহস কম নাই এই মেয়ের। ইমনের পাশে সৌরভ দাঁড়িয়ে আছে। তিনি হাসপাতালে আসছে পর থেকে ফোনে কথা বলছেন। এতক্ষণ হাসপাতালে বসে থেকে তার জরুরি কাজগুলো নষ্ট হচ্ছে, কিন্তু ছেলের জন্য সব কাজ ফেলে রেখে এখানে বসে আছেন। যতই ধ্রুব তাকে বাবা না মানুক, তিনি তো ছেলে মানেন। তাই তার পিতৃসত্তা তাকে ছুটে নিয়ে এসেছে হাসপাতালে। সৌরভের দিকে এক পলক চেয়ে ইমন ধীর পায়ে তানিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। তানিয়া দুটো সিনিয়রকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়ালো। তানিয়ার পাশে দাঁড়িয়ে ইমন নিচু গলায় জিজ্ঞেস করলো, অদিতিকে কল দিয়েছিলে? তানিয়া সঙ্গে সঙ্গে বলল, জি ভাইয়া, আসছে ও। ফোন করা 3 ঘন্টা পেরিয়ে গেছে, এতক্ষণে এসে পৌঁছে যাওয়ার কথা। ইমন ভুরু কুচকে ঘড়ি দেখে নিয়ে বলল, এত সময় তো লাগার কথা। ইমনের কথা শেষ হওয়ার আগেই দেখা গেল অদিতি হাঁপাতে হাঁপাতে করিডোরের সামনে এসে দাঁড়িয়েছে।
হাতে ছোটখাটো ব্যাগ, চুল এলোমেলো, কোনো রকমে গায়ে ওড়না টেনে বেরিয়ে পড়েছে বোঝাই যাচ্ছে। ইমন অদিতিকে দেখে খুশি হলেও মুহূর্তে মুখটা গম্ভীর করে ফেললো। মেয়েটাকে ধুবো লাই দিয়ে এত সাহস বাড়িয়েছে। ইমন এত লাই দিবে না ধুবোর মতো। যত লাই দিবে তত এই 4 আনার ছোটখাটো মেয়েটা তার বন্ধুর দিল ভেঙে চুরে খান খান করে দিতে থাকবে। অদিতি ইমনের দের দেখে থমকে গেল, নিজের অনুভূতি সামলে ধীর পায়ে ওদের সামনে এসে দাঁড়ালো। ইমন অদিতিকে দেখে ভুরু বাঁকিয়ে বলল, তোমাদের না মান অভিমান চলছে তো, এখানে কি ধ্রুবকে দেখতে এসেছো? অদিতি মাথাটা নামিয়ে ফেললো, চূড়ান্ত অপরাধ বোধ নিয়ে জবাব দিল, সে কেমন আছে এখন, কোন রুমে? অদিতির এত চিন্তা দেখে ইমন রাগী গলায় বলল, ধ্রুবকে মেরে ফেললেই তো পারো, খামোখা বেচারাকে কেন কষ্ট দিচ্ছ? অদিতি তাকিয়ে রইল ইমনের দিকে, পরপর ব্যাকুল গলায় বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে ভাইয়া, আমার বাড়ি থেকে। ইমন অদিতিকে পুরো কথা বলতে না দিয়ে সৌরভের দিকে চেয়ে দ্রুত থামিয়ে দিল। ওকে ওকে, বুঝে গেছি। পাবলিকলি আর আমার বন্ধুর কষ্টের কথা আর বলো না বোন। অদিতি থামলো, ওর চোখ দুটো ফাঁকা, কান্না দমিয়ে রাখার দরুন গলা বারবার ওঠানামা করছে। হয়তো ইমনকে কিছু জিজ্ঞেস করতে চাইছে কিন্তু বলতে পারছে না। ইমন সেটা বুঝে অদিতিকে এ যাত্রায় আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি, তোমার হয়েও না হওয়া প্রেমিক ধ্রুব ঠিক হয়ে যাবে। সেলাই চলছে, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার রুম থেকে বের হতেই ইমন ওদিকে দৌড়ে গেল। অদিতি যাবে কি যাবে না ভাবছিল, ওপাশে সৌরভও দাঁড়িয়ে। তাই অদিতির সংকোচ দেখিয়ে দূর থেকে অসহায়ের মতো তাকিয়ে রইল ডাক্তারদের দিকে। তানিয়া পাশ থেকে সেটা দেখলো। অদিতি ধ্রুবর এই করুণ প্রেম কাহিনী তানিয়াকে আকৃষ্ট করলো। ও ধীর পায়ে অদিতির পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে আলতো করে হাত রাখলো, বলল, এখানে দাঁড়িয়ে না থেকে শুনে আয় যা। অদিতি দুহাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, শুধু আমার জায়গা এখানে। তানিয়া অদিতির ভাঙা মন বুঝে ওর কাঁধে হাতটা চেপে ধরে। এতক্ষণে ভরসা পেয়ে এতদিনের জমিয়ে রাখা কান্নাগুলো যেন ছুটে বেরিয়ে আসতে চাইছে। অদিতি ফাঁকা ঢোক গিলে কান্না আটকে বলল, সব আমার জন্য হয়েছে তানিয়া, আমি তার এই অবস্থার জন্য দায়ী। তার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না, কোনোদিন না। বলে চোখের জল মুছে ফেললো অদিতি। তানিয়া অদিতির সামনে এসে দাঁড়ালো। ওর কান্না ভেজা মলির মুখ দেখে বড্ড মায়া হলো তার। ও অদিতির গোলগাল সরল মুখটা আগলে ধরে তার চোখের জল মুছে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক হয়ে যাবে সব, চিন্তা করিস না। একটা কথা, ধ্রুব ভাইকে নিয়ে তোর এত পড়ছে কেন? তোর তোর তো রিলেশনে নেই ওনার সঙ্গে, রাইট? ফিরিয়ে দিয়েছিলি না ধ্রুব ভাইকে? অদিতি তাকিয়ে রইল তানিয়ার দিকে। এর কোনো জবাব যে ওর নিজের কাছেও নেই। তানিয়া সেই চাহনি রেখে হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ অদিতি, তুই নিজেও কষ্ট পাচ্ছিস, বেচারা ধ্রুব ভাইকেও কষ্ট দিচ্ছিস। কেন এসব করে যাচ্ছিস অদিতি, কিসের জন্য? তুই এক পায়ে গলে বাকিটা ভবিষ্যৎ আল্লাহ দেখবেন, কেন নিজেকে এভাবে আটকে রাখছিস? অদিতি সরে গেল, অস্থির গলায় বলল, তুমি জানো না আমার পরিস্থিতি, আমি এমন। তানিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি সব, সঙ্গে এও জানি তুই অযথা বিষয়টাকে জটিল করে তুলেছিস। নিজের উপর ভরসা রাখ, এমন হাজারো জটিলতার মধ্যেও মানুষ প্রেম করে বিয়ে করে। আপাতত নিজেকে একটা সুযোগ দে, প্রেম জীবনে বারবার আসে না অদিতি। আর ধ্রুব, তার ময় বেপরোয়া উগ্র একটা ছেলে শুধুমাত্র তোর জন্য নিজেকে এতটা বদলে ফেলেছে, এটার মানে তুই বুঝিস? অদিতি তানিয়ার থেকে চোখ সরিয়ে আলগোছে রুমের দিকে তাকালো, যেখানে ধ্রুব নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। তার মুখে লাগানো অক্সিজেন মাস্ক, হাত পা অব্দি নড়ছে না, কপালের ব্যান্ডেজ যার উপর রক্তের ছোপ ছোপ দাগ। অদিতি ওদিকে চেয়ে রইল নির্নিমেষ। তানিয়া অদিতির চাহনি লক্ষ্য করে নিজেও তাকালো ওদিকে। একসময় অদিতি বলে উঠল, আমি তার সাথে শুধুমাত্র টাইম পাস করতে চাই না তানিয়া। যদি কোনোদিন আমি তাকে কষ্ট দিই, বিয়ে করতে না পারি, সেদিন, সেদিন কি হবে? আমার ভীষণ ভয় হচ্ছে। তার মন ভেঙে ফেললে আমার সারা জীবন অপরাধ বোধ হবে। তানিয়া অদিতির মতো ওপাশে চেয়ে থাকতে থাকতে জবাব দেয়, টাইম সব বলে দিবে। আর তুই এটা চিন্তা কর যে তুই যেন তেন কাউকে ভালোবাসিস না। সে ধ্রুবই আমিন, তোর জন্য সে সমস্ত পৃথিবী উল্টে ফেলতেও পারে, সম্ভব তার জন্য সেটা। অদিতি তাকিয়ে রইল অচেতন ধ্রুবর দিকে। ধ্রুবর ওই ফ্যাকাশে মুখটার অদিতির আজও বড় টানে। এই ছেলেটা প্রেমিক হিসেবে দুর্দান্ত হবে। আর অদিতি সবসময় মনে মনে ধ্রুবর মতো কাউকে চাইতো, যে ওর জন্য দুনিয়া সঙ্গে বাজি লড়তে পারে। একদম হঠাৎ করে মনের কোথাও যেন এগিয়ে যাওয়ার একটা আশা দেখতে পেল অদিতি। তারপর হঠাৎ করে ওর মন থেকে সমস্ত ভয় উবে গেল। গ্রামের চাপা স্বভাবের অদিতি হুট করে সিদ্ধান্ত নিল, ওপাশে যে ছেলেটি রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, তার হাতে হাত মিলিয়ে অনেকটা পথ চলবে সে। একটা সুযোগ দিবে নিজের জীবনকে।
যা হয়ে যাওয়ার হোক, ধ্রুব নামক ওই ছেলেটাকে ফিরিয়ে দেওয়ার সমস্ত পথ অদিতি হারিয়ে ফেলেছে। বরং ওকে আঁকড়ে ধরার পথ খুলে দিচ্ছে একের পর এক। অদিতি অস্থির হয়ে উঠল ওই বখাটে উগ্র ধ্রুবর প্রেমিক সত্তা দেখার জন্য। কবে সুস্থ হবে ধ্রুব ইয়ামি? ধ্রুবর জ্ঞান ফিরেছে, এখন টুকটাক কথা বলতে পারছে। অদিতি এতক্ষণ ধ্রুবর ওই রুমটার সামনে চাতক পাখির ন্যায় যেয়ে দাঁড়িয়েছিল, জানালার ওপাশে বেডে বিরক্ত ভঙ্গিতে শুয়ে থাকা ওই ছেলেকে এক নজর দেখার জন্য। এখন এক পা অব্দি নড়েনি জায়গা থেকে। ধ্রুবর জ্ঞান ফিরতে থ্রি ইডিয়টস এর গ্যাং দৌড়ে ধ্রুবের রুমে ঢুকে পড়েছে। ধ্রুব আর ওদের মধ্যে টুকটাক কথাবার্তা চলছে, যা জানালা দিয়ে দেখতে পাচ্ছে অদিতি। ধ্রুবর কপালের ব্যান্ডেজ, ওর মুখ চোখ ভয়াবহ গম্ভীর। বন্ধুদের কোনো কথার বিপরীতে ধ্রুব শুধু হু হ্যাঁতে উত্তর দিয়ে যাচ্ছে। অদিতি দীর্ঘশ্বাস ফেলে, এত বড় অ্যাক্সিডেন্ট করেও এই ছেলের মাথা ভর্তি রাগ এখনো থেকে গেছে, নড়চড় হয়নি একটুও। সৌরভ ইয়ামিন ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছেন। মূলত তিনি সবার আগে ধ্রুবর রুমে ঢুকতে চেয়েছেন, কিন্তু সাহস হয়নি। ছেলে আবার হাসপাতাল ভর্তি, মানুষের সামনে অপমান করে বসলে লজ্জায় মাথাটা কাটা যাবে তার। সৌরভ ইয়ামিন ওপাশে আসতেই অদিতি ওড়নার আড়ালে মুখ লুকিয়ে ফেলল। উনি চোখের আড়াল হতেই মুখ থেকে ওড়না সরিয়ে অদিতি ওভাবে দাঁড়িয়ে রইল। জানালা দিয়ে যতটুকু ধ্রুবকে দেখা যাচ্ছিল সেটুকু দেখেই যেন তার তৃষ্ণা নিবারণ হচ্ছিল। ধ্রুব কথা বলার ফাঁকে হঠাৎ করে জানালার বাইরে তাকালো। অদূরে অদিতিকে দেখেও বিস্ময় নিয়ে আবারও ভালোভাবে তাকালো। ওটা ওটা অদিতিই তো। ও এখানে কি করছে? রাজন সেই কখন থেকে বকবক করছে, ভাই আমার মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্ট প্ল্যান মাফিক হয়েছে। আপনি একবার জাস্ট বলেন, আমরা খোঁজ নিয়ে দেখতেছি ব্যাপার। অদিতি এখানে কি করছে? ধ্রুব হাত উঁচিয়ে রাজনকে থামিয়ে দিয়ে জানালার দিকে চেয়ে ভুরু কুচকে বলে উঠল। রাজন, সুমন, ইমন ধ্রুবর দেখা দেখি জানালার দিকে তাকালো। অদিতি ওদের তাকানো দেখে চমকে উঠে দুটো মুখ লুকিয়ে অন্য পাশে তাকালো। ধ্রুব যেভাবে তাকিয়ে আছে ওর দিকে, যে কোনো মুহূর্তে খেয়ে ফেলবে যেন। ইমন চোখ সরালো, ধ্রুবর দিকে ফিরে অত্যন্ত স্বাভাবিক স্বরে বলল, আমি এনেছি। ধ্রুব ভুরু কুচকে ফেললো। ইমনের ছেলে মানুষেতে চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, ওকে কেন ডেকেছিস? জানিস ওর পরিবারের কথা, তারপরও ডেকে আনলি। ওরা যদি কিছু সন্দেহ করে? ইমন ধ্রুবর এখনো অদিতের প্রতি এত আহ্লাদিপানায় রেগে গেল। চেতে উঠে বলল, করলে করবে, তোর এত চিন্তা কেন? অদিতিকে এনেছি ভালোই ভালো, নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নে। অনেক হয়েছে সেক্রিফাইস বেক্রিফাইস, ন্যাকামো না করে দুজনে মিলমিশ কর। আমরা বাইরে যাচ্ছি, ওকে পাঠাচ্ছি রুমে। ধ্রুব চোখ উল্টে হতাশ শ্বাস ফেললো, ঘাড় সামান্য কাত করে ইমনের দিকে চেয়ে ফ্যাক্ট বোঝানোর চেষ্টা করলো, এসব এত সহজ না ওর পরিবার। ইমন এবার রেগে গেল ধ্রুবর হতাশ হতাশ মুখের দিকে, যার পণ্যায় অতিষ্ঠ হয়ে বলল, বালের পরিবার আমার? আমরা কি বেজম্মা নাকি? ওর এক পরিবারের অজুহাত আছে, তোর ফিলিংস, তোর আবেগ, তোর সবকিছু ওর কাছে কিছু না। ধ্রুব ভুরু বাঁকিয়ে জানালার দিকে একবার চেয়ে নরম কণ্ঠে বলল, আমি ওকে বুঝি ইমন, ও মুখে না বললে না ঠিকই, কিন্তু ওর মনটা আমি চিনি। ইমন ব্যঙ্গ করে খিচিয়ে খিচিয়ে বলল, হ্যাঁ, খুব চিনে ফেলেছো ওর মন, ন্যাকামোটা না। এবার দুজনেই বাদ দে, ওকে রুমে পাঠাচ্ছি, কথা বল, অ্যান্ড আজকেই মিটমাট কর সব। ধ্রুব কিছু বলবে তার আগে ইমন আর ওর কথা শোনার ধৈর্য রাখলো না, বাকিদের নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। অদিতি ওদের রুম থেকে বেরোতে দেখে এগিয়ে গেল। ইমন বাকিদের ইশারা করলো দূরে গিয়ে দাঁড়াতে। অদিতি ইমনের দিকে চেয়ে ব্যাকুল গলায় বলল, সে ঠিক আছে ভাইয়া? কোনো কমপ্লিকেশন আছে এখন আর? অদিতির ব্যাকুল গলা দেখে মনে মনে না চাইতেও হেসে ফেললো। ধ্রুব ঠিকই বলে, এই মেয়ের মন চেনা যে কারো পক্ষে সম্ভব। কি সুইট সরল সোজা একটা মেয়ে, অথচ এর ভাগ্যে ছুটে গেছে ধ্রুবের ন্যায় রাগী বদমেজাজি এক ছেলে। আর যাই বলুন না কেন, এই মেয়ের কপালে দুঃখ আছে সামনে। তবুও দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করতে মাঝখানে মাধ্যম লোক হিসেবে ইমন কাজ করলো। বলল, শোনো অদিতি, আজ ধ্রুবর বন্ধু হয়ে নয়, বরং তোমার ভাই হিসেবে একটা পরামর্শ দিতে চাইছি। দুজন দুজনকে অনেক জ্বালিয়ে খেয়েছো, এবার এসব শেষ করো। ধ্রুব জীবনে কোনোদিন ভালোবাসা পায়নি, একা একা থেকেছে সারা জীবন, কাউকে নিজের অনুভূতি ব্যক্ত করতে আমরা ওকে দেখিনি কখনো। কিন্তু তুমি আসার পর ধ্রুব বদলেছে, বলবো না ভালো হয়ে গেছে, তবে আমাদের চোখেও অনেকটা বদলেছে। যে ছেলে কোনোদিন কাউকে নিজের চাওয়াটুকু খুলে বলেনি, সে তোমার সামনে নিজেকে জাহির করেছে, খোলা বই হিসেবে মেলে দিয়েছে নিজেকে। তো তোমার কি উচিত না এই ছেলেটাকে আগলে রাখা? পরিবারকে দোহাই দিও না। তোমার পরিবারকে আমরা বিয়ের সময় সবাই মানিয়ে নেব, চিল। তোমার বাবার সম্মান সেফ থাকবে, চিন্তা করো না এটা নিয়ে। অদিতি শুনে গেল কথাগুলো। ইমন ওর ওর চিন্তিত মুখটার দিকে চেয়ে সামান্য হাসলো।
কাজ কিছুটা হয়ে গেছে। ইমন মুখ আবার গম্ভীর করে বলল, এখন যাও ধ্রুবর সঙ্গে কথা বলো, ওর সঙ্গে নিজের ফিলিংস শেয়ার করো। ছেলেটাকে আল্লাহর রস্তে এবার একটু শান্তি দাও অদিতি। অদিতি পুরো কথাটা শুনে মাথা নামিয়ে ফেললো। ওকে কেন সবাই দোষ দিচ্ছে? অদিতি কি করেছে? সে বলেছে ধ্রুবকে তার পিছনে ছুটতে, বরং কখনো ধ্রুবকে পজিটিভ ইঙ্গিত দেয়নিও। তারপরও সবার সকল কথা মাথা পেতে নিচ্ছে ও। কারণ হচ্ছে আজকে যা ঘটেছে ধ্রুবর সঙ্গে তার কিছুটা দায়ভার অদিতিরও। ও ছোট করে উত্তর দিল, আমি ভেবে দেখছি ভাইয়া। ইমন শুনে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে নিয়ে চিন্তার শেষ নেই তার। শেষ মুহূর্তে এই মেয়ে তাদের সকল চেষ্টায় ভেস্তে দিতে পারে, বলা যায় না। ইমন বলল, আঙ্কেল এখানে নেই, আমি ওনাকে আধা ঘন্টা আটকে রাখছি, তুমি যাও কথা বলো ওর সঙ্গে। অদিতি মাথাটা হালকা নাড়িয়ে সায় দিল। ইমন ধ্রুবর রুমের দরজা খুলে অদিতির ভেতরে যাওয়ার ইশারা করে। অদিতি রুমের সামনে কম্পিত পায়ে এসে দাঁড়ালো, মাথাটা নামানো ওর। ধ্রুব তীক্ষ্ণ চোখে বিছানায় শুয়ে অদিতিকে দেখে যাচ্ছে। সরল ওই মুখটা আজ বড্ড বিচলিত, দ্বিধান্বিত। ধ্রুব সেভাবেই বসে থাকলো। ইমন অদিতিকে ভেতরে ঢুকিয়ে ধ্রুবকে পেছন থেকে ইশারায় বলল, অল দ্য বেস্ট। ধ্রুব ইমনের দিক থেকে চোখ সরিয়ে আবার অদিতির দিকে তাকালো। অদিতি ধীর পায়ে রুমে ঢুকলো। ততক্ষণে ইমন দরজা লাগিয়ে বেরিয়ে গেছে। অদিতি আশেপাশে চেয়ে দেখলো ভুলেও ধ্রুবর দিকে তাকাচ্ছে না, না হলে আজ ধ্রুবর এহেন করুণ অবস্থা দেখে অদিতি এখানেই কেঁদে ফেলবে। ও আস্তে করে হেঁটে ধ্রুবর পাশে গিয়ে দাঁড়ালো। ধ্রুব কোনো কথা বলল না, বরং দেখতে লাগলো কিভাবে ধীরে ধীরে অদিতি একটু একটু করে ধ্রুবর দিকে এগিয়ে আসছে। অদিতি ধ্রুবর থেকে বেশ দূরে এসে থামলো। ধ্রুবর দিকে এতক্ষণে মাথা তুলে চেয়ে ওর ব্যান্ডেজটা একবার কাতর চোখে দেখলো। ব্যান্ডেজ দেখতে দেখতে তারপর ধীর গলায় প্রশ্ন করলো, ব্যথা আছে এখনো? ধ্রুবর আতঙ্ক ভরা ব্যথাতুর মুখের দিকে চেয়ে ঠান্ডা গলায় উত্তর দিল, ভীষণ পেইন হচ্ছে। অদিতি সঙ্গে সঙ্গে থমকে গেল, মাথা তুলে ব্যাকুল হয়ে ধ্রুবর দিকে এগিয়ে গেল। অস্থির হয়ে উঠল যেন মুহূর্তে। ডাক্তার ডাকবো? ডাক্তারের নাম কি? কোন ফ্লোরে গেলে পাবো? অদিতির চিন্তাগুলো আজও ধ্রুবকে শান্তি দিচ্ছে ভীষণ। ধ্রুব ওর দিকে চেয়ে হালকা স্বরে বলল, দূরে থেকে দেখলে ব্যথা ফিল করা যায় না অদিতি, তার জন্য কাছে এসে বসা লাগে, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেওয়া লাগে, অ্যান্ড চোখে চোখ রেখে কথা বলা লাগে। অদিতি তাকিয়ে রইল, গলা কাঁপছে প্রায়। ও ধ্রুবর কথা মতো আস্তে করে ওর পাশে বিছানায় বসলো। ধ্রুব অদিতির দিকে চেয়ে রইল। অদিতি দোমনা করছে ভীষণ। ধ্রুব দেখলো ওর হাত কাঁপছে, অনবরত ঘষছে নিজের দু হাত, ঘামছে ভীষণ। ধ্রুব সেটা নজরে রাখলো, স্বাভাবিক গলায় বলল, যা বলার আছে বলে ফেলো, আমি শুনবো। অদিতি উত্তর দিল না। অনেকক্ষণ হলো ধ্রুব চোখ উল্টে এ পর্যায়ে হতাশ শ্বাস ফেললো। সব আশার উপর এ মেয়ে বারবার পানি ঢেলে দিচ্ছে। সে চোখ দুটো অদিতির দিকে সরিয়ে অন্য পাশে চেয়ে বিরক্ত ভঙ্গিতে নড়ে চড়ে বলল, বাদ দাও, বলা লাগবে না, ডাক্তার ডাকো, আমার পেন হচ্ছে মাথায়। অদিতি অসহায় চোখে তাকালো ধ্রুবর দিকে, চাইলো। ও তো বলতে চায় যা ধ্রুব ফের মুখে শুনতে চায়, কিন্তু জীবনে এসব কথা অদিতি কাউকে বলেনি, না বলতে শুনেছে। কিভাবে তুলে এসব কথা ও জানে না। ধ্রুব সেদিন এই কথাগুলো এত স্পষ্ট সরাসরি কিভাবে বলে ফেলেছিল, ও কেন পারছে না বলতে? ধ্রুব অদিতির বিচলিত এলোমেলো চাহনি দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি নিজে যেদিন চাইবে এসব সেদিন বলো, কারোর প্রেসারে এসে বলাটা জাস্ট ইউজলেস। আমি কিছু মনে করছি না, তুমি সময় নাও, থাকো নিজের মতো। অদিতি এবার অস্থির হয়ে ব্যাকুল গলায় হঠাৎ বলে ফেললো, আমি চাইছি। ধ্রুব ভুরু কুচকালো, বলল, কি চাইছো? অদিতি নিচু গলায় উত্তর দিল, আপনি যা চাইছেন। ধ্রুব এতক্ষণে মনের ভেতর স্বস্তি পেল যেন। মজা নিচ্ছে অদিতির এসব কাজে, তবুও মুখে গম্ভীর ভাব, রাগী ভাব ধরে রেখে জিজ্ঞেস করলো, আমি কি চাইছি? অদিতি ভুরু কুঁচকে অধৈর্য হয়ে বলল, জানেন না আপনি এতদিন কি চাইছিলেন? ধুরো ধ্রুব ভুরু বাঁকিয়ে ঠোঁটে হালকা হাসি রেখে অবুঝোর মতো করে বলল, কি চেয়েছি আমি এতদিন? অদিতি এ যাত্রায় বিরক্ত হলো ভীষণ। ইচ্ছে করে এগুলো করছে ওর সঙ্গে। ও চূড়ান্ত বিরক্ত হয়ে বলতে চাইলো, কি চেয়েছেন জানেন না আপনি? ধ্রুব মিটমিট হেসে ফেললো অদিতির আচরণে। পরপর অদিতি ওর দিকে তাকাতেই মুখটা আবার গম্ভীর করে বাচ্চাদের মতো মাথা নেড়ে বলল, উহু, আই ডোন্ট নো তুমি কিসের কথা বলছো, তুমি মুখে বলো কি চেয়েছি আমি। অদিতি এবার চূড়ান্ত বিরক্ত হয়ে উঠল। এমনিতে এসব কথা মুখে বলার মতো না, তার উপর ধ্রুব এভাবে মজা নিচ্ছে। ও মুখটা অন্য পাশে সরিয়ে তেরা গলায় বলল, লাগবে না বলা, বাদ দিন। ধ্রুব এবার সিরিয়াস হলো। অদিতির ঘুরিয়ে রাখা মুখটার দিকে অপলক চেয়ে ডাকলো, অদিতি। অদিতি ওর দিকে তাকালো, চোখগুলো টলমল করছিল ওর। ধ্রুব এবার শান্ত গলায় বলল, আমি সেদিন যা বলেছি আমি সেসব স্পষ্ট গলায় সরাসরি বলেছি, যেন তুমি বুঝতে পারো।
আমি যা বলেছি সেটা নিয়ে আমি সিরিয়াস। তাই আজ আমিও চাইবো আমি যাকে নিজের জীবনের সিরিয়াস কথাগুলো বলেছি, ও তার জীবনের কথাগুলো সিরিয়াস ভাবে আমাকে বলুক, রাইট? অদিতি ঢোক গিলল, চোখটা নামিয়ে নিয়ে বলল, আমার ভয় হচ্ছে ভীষণ, যদি ধ্রুব থামিয়ে দিয়ে বলল, সমস্ত ঝড়ঝাপটা আমরা দুজনে একসঙ্গে ফাইট করব অদিতি, কসম। আই উইল নেভার লিভ ইউ, আই উইল বি দেয়ার ফর ইউ, ফর এভার অ্যান্ড ফর এভার। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব ভুরু কুচকে আবারও বলল, তুমি এখন নিজের মনের কথা বলার সাহস পাচ্ছ না? বাকিটা পথ তাহলে আমাদের সহজ হবে কিভাবে অদিতি? অদিতি ঢোক গিলে নিল। ওদের কথা বলার মধ্যেও ডক্টর ভিতরে এলেন। ডক্টরকে দেখে অদিতি দাঁড়িয়ে গেল বেড থেকে। ধ্রুব নড়েচড়ে বসলো। ডক্টর ধ্রুবর প্রেসক্রিপশন দেখতে দেখতে হেসে হেসে বলল, গার্লফ্রেন্ড নাকি ধ্রুব? ধ্রুব ডক্টরের মজার সঙ্গে তাল মিলিয়ে অদিতির দিকে চেয়ে মিটমিট করে হেসে বলল, সেটারই প্রিপারেশন চলছে আঙ্কেল। ডক্টর অদিতির দিকে চেয়ে দেখলো, লজ্জায় মুখ অন্য পাশে সরিয়ে ফেললো ও। ডক্টর হাসলো ধ্রুবর দিকে চেয়ে বলল, নাইস চয়েস। আমরা আমার আশাবাদ আছে, আশীর্বাদ আছে তোমার সঙ্গে। চালিয়ে যাও, সফল একদিন হবেই, বেস্ট অফ লাক। ধ্রুব হেসে উত্তর দিল, থ্যাংক ইউ আঙ্কেল। ডাক্তার চলে গেল। অদিতি এবার মুখ খুলল, ধ্রুবর দিকে ভুরু কুচকে চেয়ে বলল, ডাক্তারের সঙ্গে এভাবে কথা বললেন কেন? কি ভাবলেন উনি? ধ্রুব অদিতির হাত টেনে ওকে নিজের পাশটায় বসিয়ে দিয়ে বলল, যা সত্যি তাই বললাম। অদিতি ভুরু কুচকে বলল, আমি আপনার গার্লফ্রেন্ড? ধ্রুব ভুরু বাঁকিয়ে বলল, নও। অদিতি বলল, হইনি এখনো। ধ্রুব গাছাড়া ভঙ্গিতে অলস ভাবে বলল, হতে কতক্ষণ? এই যে এক্ষুনি হয়ে যাবে, দেখবে কিভাবে। অদিতি অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব ওর হাত টেনে নিয়ে ওর হাতের পিঠে আলতো করে চুমু খেলো। চমকে উঠল মেয়েটা। ধ্রুব ওর বড় বড় চোখ দুখানার দিকে চেয়ে নরম স্বরে বলল, ভালোবাসা হয়নি এখনো? অদিতির গা মুচড়ে উঠল যেন। ও টেনে হাত সরিয়ে নিতে চাইলো, ধ্রুব ছাড়লো না। হাতের পিঠে আরেকবার গরম নরম চুমু খেয়ে বলল, হয়নি এখনো ভালোবাসা? অদিতি আর এবার হাত সরালো না, লজ্জায় চোখ নামিয়ে ফেললো। ধ্রুব ওর নামিয়ে রাখা চোখের দিকে চেয়ে চেয়ে হাতের পিঠে আরো একটা চুমু খেলো। এবার ভীষণ গভীর ভাবে। অদিতির সারা গা যেন ওই এক ছুটে শিউরে উঠলো। চোখ মুখ খিচে ফেলেছে ও। ধ্রুব এবার মারাত্মক হাসকি গলায় জিজ্ঞেস করলো, ভালোবাসা এখনো হচ্ছে না? ভালোবাসি ধ্রুব। অদিতি একদম আচমকা চোখ মুখ কুঁচকে বলে ফেললো। ধ্রুব অবাক হয়ে মাথা তুলে বিমোর দৃষ্টিতে তাকালো অদিতির দিকে। ওর কানকে যেন বিশ্বাসই হচ্ছে না। ধ্রুব ভুরু কুঁচকে বিস্ময় নিয়ে হতবাক গলায় বলল, সরি। অদিতি এবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ওর চোখগুলো টলমলে, দিঘির জলের ন্যায় শান্ত আজ। অদিতি ধ্রুবর হাতটা চেপে ধরে এলোমেলো শ্বাস ফেলতে ফেলতে বলল, ভালোবাসি ভালোবাসি। ধ্রুব মনে হচ্ছে অদিতি হয়তো ঘোরের মধ্যে কথাটা বলে ফেলেছে। ও আবার শিওর হতে জিজ্ঞেস করলো, কাকে? অদিতি ধ্রুবর চোখে চোখ রাখলো, স্পষ্ট গলায় বলল, আপনাকে। ধ্রুব ওর হাতটা ছেড়ে দিল আচমকা। অদিতি কান্নায় ভেঙে পড়ে বলল, আমি নিজেকে ধরে কেন রাখতে পারলাম না ধ্রুব, কেন আমাকে এতটা পাগল করে দিলেন? ধ্রুব হা হয়ে থাকা মুখে হঠাৎ করে হাসি দিয়ে ভরে উঠল। ঠোঁটে হাসি রেখে ও বুকের পাশে নিজের হাতটা চেপে ধরে চোখ বুজে বেডে হেলান দিয়ে বসে গেল। ওর বুকের ধুকপুকানি বেড়ে গেছে, এলোমেলো হয়ে আসে সর্বস্ব। অদিতি অদিতি এটা কি বলে ফেললো। অদিতি এখনো জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। ও পুরোপুরি এলোমেলো হয়ে গেছে আজ। ধ্রুব এক পর্যায়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো। চোখ খুলে স্থির চোখে অদিতির এলোমেলো অস্থির আচরণ দেখতে থাকলো। অনেকক্ষণ পর যখন দুজনেই শান্ত হয়ে এলো, ধ্রুবর ক্লান্ত হাত জোড়া আলতো করে অদিতির গালে স্পর্শ করলো। অদিতির চোখ উপচে এবার যেন ঝরঝরিয়ে জল গড়িয়ে পড়লো। ধ্রুব চোখের পানি আঙ্গুল দিয়ে মুছে দিল যত্নে। ওর নরম কোমল গাল আঙ্গুল দিয়ে ছুতে ছুতে বলল, আই অ্যাম এ উইনার আর লুজার অদিতি। অদিতি ধ্রুবর গালে ছোঁয়া হাতটা চেপে ধরলো শক্ত করে। দু চোখ বুজে কান্নায় ভেঙে পড়ে বলল, জিতে গেছেন আপনি। আপনার কাছে তোফাজ্জল হায়াতের মেয়ে আজ হেরে গেছে ধ্রুব। ধ্রুব চেয়ে রইল অদিতির কান্না ভেজা মুখটার দিকে। চেয়ে থাকতে থাকতে হঠাৎ ও হেসে ফেলল, ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে। অনায়াসেই দেখতে দেখতে আবারও অদিতির দিকে তাকালো। ওর কান্নাও আজ কয়েকটা মধুর লাগছে ওর কাছে। অদিতিকে দেখতে দেখতে একটা সময় ধ্রুবর কিছুটা দোমানা করে হঠাৎ বলে উঠল, ক্যান আই হাগ মাই ফার্স্ট উইনার হাগ অদিতি?
অদিতি চোখ খুলে তাকালো। ওর ভয় হচ্ছিল, কিন্তু ধ্রুবর এত কষ্টের বিপরীতে ওর এইটুকু চাওয়া ফেরাতে পারলো না কেন যেন। অদিতি চোখ নামিয়ে নিল, হালকা করে মাথা নেড়ে সায় দিয়ে দিল। ধ্রুব এরপর আর এক সেকেন্ডও দেরি করলো না, অদিতির হাত টেনে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ওর পিঠ আঁকড়ে ধরলো। অদিতির কাঁধে মুখ গুজে লম্বা একটা শ্বাস টানলো। অদিতির সারা গা তখন জমে আছে। কাছ কাঁধে ধ্রুবর ছোঁয়া, শরীর মিশে আছে তার সঙ্গে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া অদিতির গায়ে ফুল হয়ে ঝরে পড়ল। অদিতি নাক টেনে ধ্রুবর পিঠ আঁকড়ে ধরল। প্রেমিক ধ্রুবর মারাত্মক স্পর্শ, তার গায়ের মৃদুমন্দ সুঘ্রাণ সবকিছু অদিতিকে মোহিত করে ভীষণ। এমন নয় যে এটা তাদের প্রথম জড়িয়ে ধরা, প্রথম কাছে আসা। এর আগেও ধ্রুব ছুঁয়েছিল ওকে, এভাবেই যত্নে আদুরে ভঙ্গিতে টেনে নিয়েছিল নিজের বুকে। তবে তখন অদিতি দেখেছিল এই ধ্রুবরই মারাত্মক উন্মাদনা, ওর পাগলামি, ওর রাগের পরত। তবে আজ ধ্রুব শুধুই একজন প্রেমিক, ব্যাস। অদিতির প্রেমিক বই, সে আর কিচ্ছুটি নয়। কেটে যায় অনেকটা সময়। ধ্রুব তখনও চোখ বুজে জড়িয়ে ধরে আছে নিজের শখের নারীকে। হঠাৎ করে কেবিনে সৌরভ ঢুকে পড়লেন, হাতে তার মেডিসিনের প্যাকেট, অপর হাতে বাটি। ছেলেকে অদিতির সঙ্গে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে তিনি যারপরনায় লজ্জা পেয়ে গেলেন। মুখ নামিয়ে চলে যাবে তার আগেই দেখে ফেলে ওনাকে অদিতি। লজ্জা, ভয় ও দুটো ধাক্কা দিয়ে উঠে ধ্রুবকে। ধ্রুব এই ধাক্কায় ব্যথা পেয়ে আহ করে শব্দ করে ওঠে। ভুরু কুঁচকে অদিতির দিকে তাকালে ধ্রুব অদিতি অস্বস্তিতে জমে যায়। চুল কানের পেছনে গুজে নিতে নিতে নিভু গলায় বলল, আপনার বাবা এসেছে। ধ্রুব চোখ উল্টে ফেলল। চূড়ান্ত হতাশ চোখে পেছনের দিকে চেয়ে নিজের বাবাকে দেখলো। সৌরভ ইয়ামিন চলে যেতে নিচ্ছিলেন, পেছন থেকে ধ্রুব ডাকলো না ওনাকে একেবারের জন্য। ও অদিতিকে ছেড়ে দিয়ে আঙ্গুলের নখগুলো খুঁটিয়ে দেখা শুরু করেছে। সৌরভকে ধ্রুবর পুরোদমে ইগনোর করা দেখে অদিতি নিজেই ততস্থ হয়ে বেড থেকে উঠে দাঁড়ালো। ওড়নার সামনে ডেকে বসলো, আঙ্কেল ভেতরে আসুন না। সৌরভ অদিতির সরল নরম কণ্ঠে পেছন ফিরে তাকালেন। ধ্রুব অদিতির দিকে কড়া চোখে তাকালো তৎক্ষণাৎ। অদিতি অবাক চোখে চেয়ে দেখে ধ্রুবর ইশারাগুলো, অথচ ও কিছুই বোঝেনি। সৌরভ অদিতির থেকে চোখ সরিয়ে ছেলের দিকে শান্ত ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। তিনি দেখেন তার গুণধর ছেলে মেয়েটাকে রাগি রাগি চোখে কিছু একটা ইশারা করছে। অদিতিও পাল্টা ইশারা করলো চোখ দিয়ে, কি হয়েছে? সৌরভ ওদের ইশারায় কথা বলার মধ্যে দুজনকে থামানোর জন্য হালকা কাশলেন। অদিতি কাশির আওয়াজে দ্রুত ধ্রুবর থেকে চোখ সরিয়ে নিল। ধ্রুব অদিতির অবুঝ ভাবখানার দিকে চেয়ে রাগ চেপে মুখ খিচিয়ে রেখে স্রেফ বলল, নাথিং, ইউ ক্যারি অন। অদিতি পাত্তা দিল না ধ্রুবকে। ও আবারও নম্র গলায় ভেতরে ঢুকতে বলল সৌরভকে। বারবার এভাবে বলায় সৌরভ রুমে ঢুকলেন। পেছন পেছন ইমন সহ বাকিরাও একে একে রুমে ঢুকে গেল। ওদের হুড়মুড়িয়ে রুমে ঢুকতে দেখে অদিতি অবাক হয়ে তাকালো। ধ্রুব এবার মহা বিরক্ত হলো। কত সুন্দর হাক করেছিল ও অদিতিকে, এর মধ্যে বাগড়া না দিতে পারলে হচ্ছিল না তাদের। ধ্রুবর মুখে নারাজি লেপ্টে আছে। ওর বন্ধুরা বাকিরা সেটা পাত্তা দিল না। রুমে ঢুকেই ধ্রুবর আশপাশে যে যার মতো ধ্রুবর বেডের চারপাশে জায়গা নিয়ে বসে গেল। অদিতি একবার ধ্রুবর বিরক্ত মাখা মুখ দেখছে, তো আরেকবার ওদের কাজ দেখছে। সৌরভ স্যুপ এনেছে, স্যুপ থেকে ধোঁয়া উঠছে। উনি স্যুপ চামচ দিয়ে নাড়িয়ে দিতে দিতে ধ্রুবর দিকে চেয়ে বললেন, ডাক্তার বলেছে তরল খাবার খেতে, স্যুপ ভালো লাগবে তোমার, খেয়ে নাও নাকি আমি খাইয়ে? দরকার নেই, আমি পারবো। ধ্রুব কথাটা বলে সৌরভকে আর কিছু বলার সুযোগ না দিয়ে স্যুপের বাটি নিজের হাতে নিয়ে নিল। সৌরভ কিছু বললেন না, নাই বা ভুরু কুচকালেন। উনি অত্যন্ত স্বাভাবিক চোখে ইমনদের দিকে তাকিয়ে বললেন, আমার এখানে থাকার দরকার সম্ভবত আর নেই, আমি অফিসে যাব, খেয়াল রেখো ওর। আর সিগারেট খেতে মানা করেছে ডক্টর, ওটা যেন কদিন না খাওয়া হয়, খেয়াল রেখো তোমরা। ইমনরা মাথা নাড়ল। ধ্রুব স্যুপ খেতে খেতে ব্যঙ্গ করে ফিক করে হাসার ভান করলো সৌরভের চিন্তিত কথার বিপরীতে। সৌরভ ভুরু কুচকে তখন ছেলের দিকে তাকালেন। ইমন বাপ ছেলের ইশারায় এমন খোঁচাখুচি দেখে অপ্রস্তুত ভঙ্গিতে পাশ থেকে আলগোছে ধ্রুবর পেছে গোটা দিতেই ধ্রুব আবার গম্ভীর হয়ে ভদ্রতির মতো স্যুপ খেতে লাগলো। সৌরভ এবার চোখ সরিয়ে অদিতির দিকে তাকালেন। ওনার তাকানোতে অদিতি জড়সড় ভঙ্গিতে তাকালো ওনার দিকে। এমনিতেই ধ্রুবর ওনার প্রতি এক একটা অসভ্য আচরণ দেখে অদিতি এমনিতেই গুটিয়ে যাচ্ছিল। সৌরভ মমতা নিয়ে ডাকতে ও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। উনি বললেন, তুমি থাকছো তো এখানে, মানে হাসপাতালে? অদিতি ঘড়ির দিকে তাকালো। ওর যাওয়া লাগবে হোস্টেলে, বাড়ি থেকে হোস্টেলে কল যাবে। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি ঘন্টা খানিকের মধ্যে চলে যাব আঙ্কেল। সৌরভের এবার চিন্তা বাড়লেও তেমন মানা না করে বললেন, ও, তুমি থাকলে ভালো হতো,
কারো কথা তো এই ছেলে শুনে না, যার নমুনায় আজকে আমরা সবাই এই হাসপাতালে বসে আছি। তোমার কথা হয়তোবা কানে নিলেও নিবে। কিন্তু ঠিক আছে, তোমার যেহেতু যাওয়া লাগবে, জোর করব না। তবে ওর প্রতি খেয়াল রেখো মা। আমি তোমাকে নিয়ে অনেক আশাবাদী। অদিতি সৌরভের শেষ কথার মানে বুঝলো না, তবুও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি আঙ্কেল। সৌরভ এবার হালকা হেসে অদিতির মাথায় হাত বুলিয়ে দিয়ে ধ্রুবর দিকে এক পল চেয়েই চলে গেলেন। উনি যেতেই ধ্রুব এক হাতে সুপের বাটি ধরে রেখে অপর হাতে অদিতিকে ওর শিওরের পাশে টেনে বসিয়ে দিল। অদিতি এভাবে হাত ধরে হুট করে বসে ফেলানোতে ভুরু কুঁচকে তাকালো ধ্রুবর দিকে। চারপাশে সবাইকে ইশারা করে নিভু নিভু গলায় বলে, এখানে যে মানুষ আছে খেয়াল করেন একটু প্লিজ। ধ্রুব সেসব পাত্তা দিল না, বরং সোজা ইমনের দিকে চেয়ে বলল, তাকে নিয়ে আরো আধা ঘন্টা পর আসা গেল না? কাকে? ইমন জানা সত্ত্বেও অবুঝ গলায় পাল্টা প্রশ্ন করলো। ধ্রুব খাওয়া থামিয়ে ভুরু কুচকাতে ইমন শুধরে গিয়ে গলা কেসে বলল, আরে আঙ্কেল স্যুপ কিনেছে, ঠান্ডা হয়ে যাবে সেজন্যই আমাদের বাধা না মেনেই তোর মতোই বড় বড় পা ফেলে চলে এসেছে। থামাতে থামাতেই সোজা তোর রুমে হাজির। আমরা কি করব এখানে? ইমন এবার ভুরু বাঁকিয়ে হঠাৎ বাঁকা হেসে ঠাট্টা করে বলল, কেন, মুন্নি বদনাম হোগাই সিন চলছিল নাকি তোদের মধ্যে? আঙ্কেল কি বাই এনি চান্স? অদিতি লজ্জায় মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেললো। ধ্রুব ভুরু কুচকে ধমকে বলল, শ্যাট আপ ইমন। ইমন থেমে গিয়েও মিটমিট করে হাসছিল। সুমন পাশ থেকে টিটকারি করে বলল, কেন ভাই, লজ্জায় পড়ে যাচ্ছেন নাকি? লজ্জা পাইলে আপনারে হেব্বি দেখায় কিন্তু, তাই না ভাবি? ধ্রুব অদিতির দিকে আর চোখে তাকালো। মেয়েটা লজ্জায় লাল মুখ নিয়ে ওপাশে চেয়ে বসে আছে, কিছু বলতেও পারছে না কাউকে। ধ্রুব এবার সুমনের মাথায় ভয় ভয় একটা গাঁট্টা মেরে বলল, আমার লজ্জা ফজ্জা নেই, কিন্তু আমার পাশে যে বসে আছে তার আছে, তাই মুখ বন্ধ অ্যান্ড বেরো সবাই রুম থেকে। থ্রি ইডিয়টস এর কেউই যেন এ কথা শুনলই না। যে যার জায়গায় আরাম করে হেলান দিয়ে বসলো বিছানায়। ইমন অলস ভঙ্গিতে বলল, ভাই, আজ সারাদিন তোর জন্য অনেক ছুটাছুটি করেছি, আমাদের রেস্ট দরকার। রোমান্সের চিন্তা বাদ দিয়ে আমাদের সঙ্গে কপারেট কর প্লিজ। ধ্রুব চূড়ান্ত রেগে তাকিয়ে রইল ওদের ন্যাকামোর দিকে। দাঁতে দাঁত পিষে কিছু বলতে যাবে তার আগেই ইমন কিছু একটা হুট করে আবার বসে গেল। হেঁটে টেবিলের উপর থেকে একটু আগে আনা দুটো গোলাপ নিয়ে বিছানায় বসলো। একটা অদিতির দিকে বাড়িয়ে অপরটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে চোখ টিপে বলল, আমার বন্ধু অ্যান্ড বন্ধুর সদ্য হওয়া গার্লফ্রেন্ডের জন্য দুটো গোলাপ আমার পক্ষ থেকে। অদিতি হেসে ফেললো, আলগোছে হেসে গোলাপটা হাতে নিয়ে ছোট করে বলল, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু ধ্রুব গোলাপটা নিল না। ইমন ধ্রুবর হাতে এবার জোর করে গোলাপটি ধরিয়ে দিয়ে হেসে হেসে বলল, কংগ্রেস মাম্মা, আপনার নতুন মিঙ্গেল জীবনের জন্য। অদিতির হাতে ইমন গোলাপ দিয়েছে, ও সেটা হাতে নিয়ে লজ্জায় চুপ করে বসে রয়েছে। আবার মাঝে মধ্যে আর চোখে ধ্রুবকে দেখছে। ফুল হাতে ধ্রুবকে দেখাচ্ছে ভীষণ বিরক্ত। ফুলটুল ধ্রুবর জমেনি কোনোদিনও। এবারেও তাই হলো। ধ্রুব ফুলটা কর্কশ ভাবে চেপে রেখেছিল হাতে। বিরক্ত ভঙ্গিতে বলল, তাই বলে ফুল? নিব্বা বাচ্চা আমরা এখনো? ইমন অবাক হয়ে বলল, আরে ফুল হচ্ছে প্রেমিকের আজন্ম সাথী। তোরা না, ভালো লাগলে অদিতিকে দিয়ে দে। ওর তো ফুল ভালো লাগে ভীষণ, রাইট অদিতি? অদিতি তাকিয়ে রইলো, বলার চেষ্টা করলো আমি। ধ্রুব ফুল হাতে অদিতির দিকে ফিরলো। অদিতিও তাকালো। ধ্রুব ফুলটা দেখিয়ে ভুরু বাঁকিয়ে প্রশ্ন করলো, ফুল পছন্দ তোমার, নিবে এটা? অদিতি বোকার মতো তাকিয়ে রইলো। কি বলা উচিত ওর? ফুল তো ধ্রুবর নিজের থেকেই দেওয়া উচিত। সেখানে ধ্রুবর বন্ধুদের সামনে ও বলবে যে আমার ফুল পছন্দ, আমাকে দাও এটা। ছি, কি বিদঘুটে লাগবে দেখতে ব্যাপারটা। অদিতি মানা করতে চাইলো, ধ্রুব সেসবের ধার অব্দি ধারলো না। ও সোজা অদিতির কানের পিছনে ফুলটা গুজে দিয়ে বলল, কিছু পছন্দ হলে বলা উচিত, আনিয়ে দেবো ওকে। অদিতি ঘোর লাগা চোখে তাকিয়েছে রইল অপলক ধ্রুবর দিকে। ওর চোখ গেল আবার টলমলো হচ্ছে। এই প্রেমিক ধ্রুব এত মারাত্মক কেন? কেন সে সবকিছু ছেড়ে ছুড়ে অদিতির মতো মেয়েকে এভাবে মারাত্মক ভাবে ভালোবাসতে জানলো? অদিতি সেই কখন থেকে হাতের থাকা ফুলটাই দেখে যাচ্ছে। কানের পেছনে ধ্রুবর গুজে দেওয়া ফুল। ভালো লাগায় শরীর মন ছেয়ে যাচ্ছে ওর। ধ্রুব বাকিদের সঙ্গে গল্পে মশগুল। অদিতি এ যাত্রায় ঘড়ির দিকে চেয়ে বলল, আমার যাওয়া লাগবে, এবার হোস্টেলে কল আসবে বাড়ি থেকে। ধ্রুব গল্প থামিয়ে ঘড়ি দেখলো, ভুরু কুচকে ও বলল, সবে 6টা বাজে, এত দ্রুত কেন? আর একটু থাকো আমার কাছে। আই এম সিক, টেক কেয়ার করো আমার। ধ্রুবর এমন ছেলে মানুষের কথায় হেসে ফেলল অদিতি। হাসি থামিয়ে লাজুক গলায় বলল, বাড়ি থেকে কল আসবে আমার, আমাকে ওখানে না পেলে সমস্যা হবে। দুবু হতাশ শ্বাস ফেললো, আবার পরিবারের অজুহাত। কিন্তু ও অদিতির দিকটা বুঝতে পেরে হার মেনে বলল, ঠিক আছে যাও, আমি তানিয়াকে বলে দিচ্ছি নিয়ে যাবে ও তোমাকে।
অদিতি সম্মতি দিয়ে উঠে দাঁড়ালো, কাঁধে ব্যাগ নিয়ে আরেকবার ধ্রুবর দিকে তাকালো। অসুস্থ ধ্রুবকে এভাবে ছেড়ে চলে যেতে ওর অপরাধ বোধ হচ্ছিল। ও ধীর গলায় বলল, আসি, ভালো থাকবে, কাল আবার আসবো। ধ্রুব মাথা নেড়ে সায় দিল। অদিতি চলে যাচ্ছে, দরজা খুলে বেরিয়ে যাবার আগে আরো একবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবও তখন ওর দিকে তাকিয়েছিল। অদিতি ঠোঁট হালকা টেনে মুচকি হাসলো। ধ্রুবর তীক্ষ্ণ চোখ সেই হাসিতে নিমিষেই ঠান্ডা হয়ে গেল। ধ্রুব মোহিত দৃষ্টিতে অদিতির দিকে চেয়ে হালকা হাসলো। দুজনের হাসি দুজনের আজকের দিনটা পরিপূর্ণ করলো। অদিতি দরজা লাগিয়ে চলে গেল। চলবে ইনশাআল্লাহ।